একসঙ্গে এমন হলো আরএসএস, বিজেপি, জামাত, জমিয়ত, মাওবাদী, কংগ্রেস, তৃণমূল, মুসলিম লীগ সব এক হয়ে গেল। তো আমরা তো 34 বছর সরকার চালালেও 49% বা 51%, তো বিরোধী শূন্য তো করার চেষ্টা করা হয়নি এবং কোথাও কোনো বিরোধী থাকবে না সেরকম হয়নি। আপনারা প্রায় 34 বছর রাজত্ব করেছেন পশ্চিমবঙ্গে, 34 বছর ক্ষমতায় ছিলেন। শেষবার গুজরাটে বিজেপি জেতার আগে অবধি সবচেয়ে বেশি সময় ধরে সম্ভবত আপনারা ক্ষমতায় ছিলেন। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভায় শূন্যই বলা যায়। স্যার, এই শিফটটাকে কিভাবে দেখছেন? মানুষ কেন গ্রহণ করলো না আপনাদের? এরই অনেক দস্তাবেজ আছে, অনেক ডিসকাশন হয়েছে। এখন ওটার যারা প্রশ্ন করছে তাদের বলবো সিপিএম এর ওয়েবসাইটে গেলেই এগুলো সব দস্তাবেজ লেখা আছে। আমরা এগুলো তো বিশ্লেষণ করি, সাফল্য হলেও করি, ব্যর্থতা হলেও করি, দুর্বলতাগুলোকে চিহ্নিত করি, তার ভিত্তিতে আমরা কিছু 10 বছর ধরে চেষ্টা করছি, কাজ করছি, তার কিছু ফলও পাওয়া যাচ্ছে। এখন এগুলোকে পোস্টমর্টম করে কোনো লাভ নেই। আমরা আগেই তখন বলেছিলাম আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, আমাদের সরকার পরিচালনা করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল, সেগুলো আমরা স্বীকার করেছি। আবার আমাদের যে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের যে বিষয় ছিল সেখান থেকে কিছু, যেটা আমাদের বুনিয়াদী যে বিষয়গুলো ছিল সেখান থেকে কিছুটা গাফিলতি হয়েছে। মানুষের সঙ্গে যে সম্পর্ক ছিল দৈনন্দিন, সেটা কিছুটা বিচ্ছিন্নতা হয়েছিল। আর আমাদের যারা বিরোধীরা ছিল তারা সব এক কাট্টা হলো এই সময়। মানে এটা শুধু মমতা ব্যানার্জি বললে হবে না, মানে কালীঘাটের মুরদ নয়, দেশি বিদেশি প্রতিক্রিয়ারা একসঙ্গে এমন হলো আরএসএস, বিজেপি, জামাত, জমিয়ত, মাওবাদী, কংগ্রেস, তৃণমূল, মুসলিম লীগ সব এক হয়ে গেল। এসইউসি, পিডিএস, মানে কেউ বাদ থাকেনি। তো আমরা তো 34 বছর সরকার চালালেও 49% বা 51%, তো বিরোধী শূন্য তো করার চেষ্টা করা হয়নি এবং কোথাও কোনো বিরোধী থাকবে না সেরকম হয়নি। যেমন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, সেটা এরকম মোদি বা মমতার জমানোর মতো নয়। তখনও মুর্শিদাবাদে, মালদায় দিনের পর দিন পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা বা এমপি, এমএলএ কংগ্রেস জিতেছে। কলকাতা পুরসভা তৃণমূল জিতেছে, সুব্রত মুখার্জি আর বিজেপি তৃণমূল মিলে মেয়র পরিষদ চালিয়েছে 2005 থেকে 2010। তারপরে যেটা হলো, এর সঙ্গে অ্যাডেড হলো বিজেপি ফোর্স পুরো শক্তি নিয়ে নামলো, কারণ ওরা তখন নিধন যজ্ঞে নেমেছে। দক্ষিণপন্থার একটা উত্থান গোটা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশে হয়েছে। তো সেখানে ওরা মনে করেছিল যে এই যে কমিউনিস্টরা আছে, এরা বামপন্থীরা আছে, এটাকে শেষ করতে হবে। ওরা সরাসরি পারেনি, তখন একটা তৃণমূলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্মকে নিয়ে একটা আইডেন্টিটি পলিটিক্সের কাজ হয়েছে। প্রথমে ভাষা নিয়ে হয়েছে, তারপরে জাতি জনগোষ্ঠী নিয়ে হয়েছে। আর সেগুলোকে সিপিআইএম যেটা হচ্ছে ওই সময় এটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারেনি, কারণ গ্রামারটা পাল্টে গেছে পলিটিক্সের। আর উদারীকরণ অর্থনীতির ফলে যেমন হয়েছিল যে মানুষ অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়েছিলেন। আগে ছিল আমার রাজ্যের কী হবে, আমার দেশের কী হবে, আমার গ্রামের কী হবে, আমার এখানে স্কুল হবে কিনা। পরে ওটা চেঞ্জ হয়ে গেল, স্কুল চলে যাক কিন্তু আমার চাকরিটা হবে কিনা। আগে ছিল স্কুল সার্ভিস কমিশন আর মাদার সার্ভিস কমিশন হবে কিনা। পরে হলো ওসব চলে যাক, আমি টাকা দেবো, আমি চাকরি কিনবো। তো এই যে ভ্যালু সিস্টেমটাও পাল্টে যায়। তো আমাদেরও একটা অ্যাডাপ্ট করতে হয়। আমি সবটা অন্যদের দোষ দিচ্ছি না, কিছুটা অভিজ্ঞতা শিখতে হয়। আর ভোটটা একটা হয়ে গেল, বিজ্ঞান টেকনোলজি এমন ডেভেলপ করলো যারা কর্পোরেট কোম্পানি দেশি বিদেশি তারা এসে ভোট পরিচালনা করতে পারে। তারা নেতারা কি বলবেন, কি পোশাক পরবেন, তিলক লাগাবেন না হিজাব পরবেন, কোথায় গিয়ে মুসলমান বলবেন, কোথায় গিয়ে হিন্দু সাজবেন, এগুলো সব ওরা ঠিক করে দেয়। যেমন আইপ্যাক, আইটি সেল, এসব যেগুলো হয়। তো আর আমার এখানে যেটা হলো, আমাদের একটা চিট ফান্ডের থেকে বিনিময়ে একটা বিশাল অঙ্কের টাকা বিরোধীরা পেল, যেখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মোল্লা, মৌলবি সবাইকে কেনার চেষ্টা করা হলো। মানে প্যাকেট যে টাকা দেওয়া হতো আর কি। যে সুতরাং এরা সবাই মিলে একটা উদাহরণ আমি বলতে পারি যে ধরো সাচার কমিটি হলো, আমরা ইউপি-1কে সাপোর্ট করলাম, তার বিনিময়ে আমরা বললাম সদর্থক কিছু ভূমিকা নিতে হবে, একটা সাচার কমিটি তৈরি করতে হবে। বামপন্থীরা দাবি, বামপন্থীরাই একমাত্র এই সাচার কমিটির রিপোর্টকে উর্দুতে, বাংলায়, হিন্দিতে অনুবাদ করলো যাতে মানুষ জানতে পারে যে সংখ্যালঘু মুসলমানদের কী অবস্থা। আমরাই একমাত্র সিপিআইএম একটাই দল যারা চার্টার তৈরি করলো যে ইন দ্য লাইট অফ সাচার কমিটির রিপোর্ট যে কী কী করণীয় আছে গভর্নমেন্টের। যখন এই দাবিগুলো আমরা করছি পজিটিভ, যেটা ছিল একটা মাইনরিটিজের ডেভেলপমেন্টের, মুসলিমদের যে পিছিয়ে যাওয়া ভাবটাকে সার্ভে করে একটা রিপোর্ট এলো, তার উন্নয়নের জন্য কিছু কর্মসূচি হবে। সবাই মিলে এমন ঝাঁপিয়ে পড়লো, মনে হলো ওটা সিপিআইএমকে পেটানোর জন্য একটা বেদ পাওয়া গেছে হাতে। তারপরে কী হলো, যখন সিপিএম নেই, বামফ্রন্ট সরকার চলে গেল, এখন আর সাচার নিয়ে কোনো আলোচনা করে না, কিন্তু মাইনরিটি ডেভেলপমেন্ট ইস্যু তো রয়ে গেছে, রিপোর্টটা তো রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের দেশের। এটা শুধু মুসলমান বলে বলছে না, এইভাবে দার্জিলিং, গোর্খাল্যান্ডের, এইভাবে উত্তরবঙ্গে হচ্ছে গেটা কোচবিহার, তারপর হচ্ছে রাজবংশী, তারপর জঙ্গলমহলে আদিবাসী, এরকম বিভিন্ন আইডেন্টিটি গ্রুপকে, উর্দু স্পিকিং মুসলমানদেরকে সেভাবে মোবিলাইজ করলো। দিল্লি, ইউপি থেকে সব চলে আসলো লোকজন, যারা মনে করলো সিপিএম হচ্ছে উর্দু বিদ্বেষী। এরা একটা পোস্টার লাগানো হলো। উর্দু যে পত্রিকা, হিন্দি যে পত্রিকা, বাংলা যে পত্রিকা, সেগুলো সব এক সুর বার্তা আরম্ভ করে দিল।
সেখানে আমরা অনেকটা একঘরে হয়ে গিয়েছিলাম। আমরা সেখান থেকে সেই একঘেয়ে জায়গা থেকে আর নতুন প্রজন্মের সঙ্গে আমাদের যে সংযোগ তৈরি হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে অনেকটা গাফিলতি ছিল, যেটা সাংগঠনিক দুর্বলতার কথা বললাম। সরকারি কতগুলো সিদ্ধান্ত যেগুলো মানুষের কাছে নিয়ে যেতে পারেনি বা মানুষের মনে করেছে সেটা ঠিকমতো হয়নি, বা আমরা তো ঠিকমতো সিদ্ধান্ত নিইনি, সেটা এগুলো পোস্টমর্টম করছি না। এই সবটা একটা মিলিত ফল হয়, এটা কোনো আইসোলেটেড একটা ব্যাপার হয় না। আর সেগুলোকে আমরা এটুকু বলতে পারি, একমাত্র সিপিআইএম এটা পারে যে আমরা ওই ভুলগুলোকে পিন করেছি এবং তারপরে সে অনুযায়ী নিজেদেরকে শোধরানোর চেষ্টা করেছি, এবং তারপরে আমাদের একটা রিপজিশনিং বলো, রিজুভিনেশন বলো, রিগ্রুপিং বলো, সেটা করার চেষ্টা হয়েছে।